আজ আমাদের আলোচনার বিষয় সোলনের সংস্কার। প্রাচীন গ্রিক পলিসগুলির মধ্যে এথেন্স নামকরণ হয়েছিল দেবী অ্যাথেনার নাম থেকে। দক্ষিণ পূর্ব গ্রিসের অ্যাটিকা অঞ্চল ছিল এই এথেন্স। অ্যাটিকায় এথেন্স ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ নগর রাষ্ট্র। যদিও বাণিজ্যিক ও সামরিক ক্ষেত্রে এথেন্স অন্ধকার যুগে কোরিন্থ ও স্পার্টার তুলনায় অনেকটাই পিছিয়ে ছিল। এথেন্সের অর্থনীতি ছিল পুরোপুরি এই সময় কৃষি নির্ভর এবং সেখানে একটা প্রভাবশালী ভূস্বামী অভিজাততন্ত্র কিন্তু গড়ে উঠেছিল। সরকারি ক্ষমতা অপব্যবহার করে অভিজাত ভূস্বামীরা উর্বর কৃষি জমির উপর একচেটিয়া মালিকানা অর্জন করে এবং কৃষকদের জমি থেকে উৎখাত করে। অপসৃত কৃষকরা প্রান্তিক এলাকায় বসতি স্থাপন করে অভিজাতদের জমিতে চাষবাস করতে শুরু করে। অর্থনৈতিক বৈষম্য আরও তীব্র আর্থিক সংকটের জন্ম দেয়। দারিদ্র্যক্লিষ্ট সাধারণ চাষিরা মহাজনদের কাছ থেকে চড়া সুদে ঋণ নিতে বাধ্য হতো। অনেকেই এই ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয়ে দাসে পরিণত হতো। কৃষকদের অবস্থা ক্রমাবনতি ও তাদের অসহনীয় দারিদ্র সামাজিক উত্তেজনার জন্ম দিয়েছিল। 621 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ ড্রাকন নামে এক অভিজাত কৃষক বিদ্রোহ দমন করার উদ্দেশ্যে কতকগুলি কঠোর জনবিরোধী আইন প্রণয়ন করে। কিন্তু জনবিরোধী কঠোর আইন বলবৎ করেও সামাজিক উত্তেজনা হ্রাস করা সম্ভব হয়নি। এথেন্সে গৃহযুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। তখন বাধ্য হয়ে এথেনীয় অভিজাততন্ত্র সংস্কার সাধনের পথে অগ্রসর হয়। এই প্রেক্ষাপটে 594 খ্রিস্টপূর্বাব্দে সোলনকে 1 বছরের জন্য পূর্ণ ক্ষমতা দিয়ে আর্কন পদে নিযুক্ত করা হয়। সামাজিক সংঘাত ও হিংসা প্রশমনের দায়িত্ব তার উপর অর্পিত হয়। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তার হাতে আইন প্রণয়নের বিশেষ ক্ষমতাও দেওয়া হয়। সোলনের কর্তব্য ছিল পরস্পর বিরোধী শ্রেণী স্বার্থের মধ্যে সমন্বয় সাধন। সোলন ছিলেন উদার দৃষ্টিভঙ্গি সম্পন্ন। সে যুগের আর 5 জন শিক্ষিত মানুষের মতো সোলনও ছিল একজন কবি। ক্ষমতায় আসার পর সোলন লক্ষ্য করেন যে এথেন্সে ঘটমান সামাজিক উত্তেজনা ও সংঘাতের মূল কারণ কৃষকদের ক্ষোভের মধ্যেই নিহিত। সে সময় এথেনীয় কৃষকদের প্রধান দাবি ছিল জমির পুনর্বণ্টন ও ঋণ বাতিল করা। কৃষকদের জমি পুনর্বণ্টনের দাবিতে তিনি স্বীকৃতি দেননি, কিন্তু একই সঙ্গে তিনি অবহিত ছিলেন যে কতিপয় মানুষের হাতে যাবতীয় জমির মালিকানা কুক্ষিগত থাকা আর্থিক বিকাশের পরিপন্থী। তাই তিনি নতুন আইন প্রণয়ন করে জমির ব্যক্তিগত মালিকানার সর্বোচ্চ সীমা নির্দিষ্ট করে দেন। এতদিন এথেন্সের নিজস্ব মুদ্রা ছিল না। এথেন্সবাসী ইজিয়ান মুদ্রা ব্যবহার করত। সোলন এথেনীয় মুদ্রার প্রবর্তন করেন। তাছাড়া কৃষির সঙ্গে শিল্পের বিকাশ ঘটানোর বিষয়ে সচেতন ছিলেন তিনি। তবে সোলনের অর্থনৈতিক সংস্কারের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল ভারমোচন বা সেইসাকথিয়া। এর অর্থ ছিল দরিদ্র শ্রেণীকে চরম দুর্গতি থেকে রক্ষা করার জন্য তিনি তাদের ঋণজনিত দাসত্ব থেকে মুক্তি দেন। সোলনের রাজনৈতিক সংস্কারও ছিল তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক প্রক্রিয়ায় নাগরিকদের বৃহত্তম অংশগ্রহণের বিষয়টি সুনিশ্চিত করতে চেয়েছিলেন তিনি। সোলনের আগে শাসনতন্ত্র পরিচালনার ক্ষেত্রে প্রবীণদের পরিষদ বা অ্যারিওপেগাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। আর ছিল গণপরিষদ বা এক্লেসিয়া। এখানে সাধারণত নাগরিক অংশগ্রহণ করতে পারতেন এবং ভোট দিতেন। এই পরিষদ আর্কনদের নির্বাচিত করত। গ্রিসে রাজতন্ত্রের যুগে প্রবীণদের পরিষদ বা অ্যারিওপেগাস
প্রশাসনিক ক্ষেত্রে উপদেষ্টার কাজ করত। রাজতন্ত্রের পতনের পর এক বিশেষ শাসক গোষ্ঠী ক্ষমতায় আসীন হয়। এরা ছিল অভিজাত শ্রেণীর মানুষ। এরা কতকগুলি ক্ষুদ্র কমিটি গঠন করে যাবতীয় রাজনৈতিক ক্ষমতাকে কুক্ষিগত করে। কিন্তু সোলনের রাজনৈতিক প্রক্রিয়ায় মানুষের বৃহত্তর অংশগ্রহণ সুনিশ্চিত করতে চেয়েছিলেন। তিনি 400 সদস্য বিশিষ্ট বউল নামে একটি পরিষদ গঠন করেন। বউলের উপর প্রধান রাজনৈতিক ক্ষমতাগুলি ন্যস্ত করা হয়। পুরনো পরিষদের ক্ষমতা অনেকটাই খর্ব করা হয়। সোলনের উদ্দেশ্য ছিল অনভিজাত গোষ্ঠীগুলিকে রাজনৈতিক প্রক্রিয়ায় সামিল করা। সম্পত্তির পরিমাণ অনুযায়ী সোলন এথেনীয় নাগরিকদের 4 ভাগে বিভক্ত করেছিলেন। যে সমস্ত নাগরিকদের আয় ছিল 500 মেডিমনি বা তার বেশি তাদের বলা হতো পেন্টাকোশীয় মেডিমন। এখানে উল্লেখ করা জরুরি, মেডিমনি হলো কোনো শক্ত ও তরল বস্তুর পরিমাপ। 1 মেডিমনি ছিল একাধারে 38 কিলোগ্রাম ও 52.5 লিটার। যাদের আয় ছিল 300 থেকে 500 মেডিমনির সমপরিমাণ মূল্যের তাদের বলা হতো হিলপিয়েস বা অশ্বারোহী। যাদের আয় ছিল 200 থেকে 300 মেডিমনির সমমূল্যের তাদের বলা হতো জিউগিটাই। এরা ছিলেন ছোট ও মাঝারি চাষি। আর যারা 200 মেডিমনির সমমূল্যের চেয়ে কম আয় করতেন তাদের বলা হতো থেটিস। থেটিসরা ছিলেন শ্রমজীবী। সোলনের শাসনকালে অর্ধেকের বেশি মানুষ ছিলেন থেটিস শ্রেণীভুক্ত। দরিদ্র কৃষক, কারিগর ও ভূমিহীন নাগরিকদের নিয়ে থেটিস শ্রেণী গড়ে উঠেছিল। তারা গণসভার সদস্য হতে পারত, কিন্তু তাদের ভোটদানে কোনো অধিকার ছিল না। সোলনের আইনি সংস্কারও ছিল তাৎপর্যপূর্ণ। তিনি হেলাইয়া নামে একটি গণ আদালত গঠন করেন। সোলনের আইনি সংস্কারের প্রধান উদ্দেশ্য ছিল আইনের চোখে সকলের সমানাধিকারকে স্বীকৃতি দান। তাছাড়া বিচারে অসন্তুষ্ট ব্যক্তিকে উচ্চতর আদালতে আপিল করার ব্যবস্থা করেন সোলান। তিনি বেশ কিছু আদালত গঠন করেছিলেন এবং বিভিন্ন শ্রেণী থেকে বিচারক নিয়োগ করা হয়েছিল। বিচার ব্যবস্থার অভিজাত শ্রেণীর আধিপত্যের অবসান ঘটান সোলন, কিন্তু আর্থিক ক্ষেত্রে অভিজাতদের আধিপত্যের অবসান তিনি ঘটাতে চাননি। সোলনের সংস্কার সাময়িকভাবে সামাজিক উত্তেজনা প্রশমন ঘটায়, কিন্তু সমস্যার স্থায়ী সমাধান তিনি করতে ব্যর্থ হয়েছিলেন। কৃষকদের প্রধান দাবি ছিল কৃষি জমির পুনর্বণ্টন, কিন্তু সোলন এই দাবি পূরণ করেনি। ফলে কিছু দিনের মধ্যেই অভিজাত ও দরিদ্র চাষিদের মধ্যে শ্রেণী সংঘাত আরো তীব্র রূপ নেয় এবং সামাজিক উত্তেজনা আরো অনেক বেশি মাথাচাড়া দিয়ে ওঠে। এই ধরনের আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই পেপারের অন্যান্য প্রশ্নের উত্তরগুলি পেতে আমাদের প্লেলিস্ট লিংক ডেসক্রিপশনে দেওয়া রইল, ফলো করুন।